নমস্কার শ্রোতা বন্ধুরা, হরর নাইট বেঙ্গলিতে আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প প্রতিহিংসা। এ কাহিনী এতদিন কাউকে বলিনি। জানতাম বড়দের বলে লাভ নেই, তারা একটি বর্ণও বিশ্বাস করবে না। সব কিছু তারা যুক্তির কষ্টি পাথরে যাচাই করতে চায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে, সেগুলো যুক্তি নির্ভর নয়, তাদের ব্যাখ্যা করা সম্ভব হয় না। চোখ কান বুঝে খালি বিশ্বাস করে যেতে হয়। তাই আমরা বলি অলৌকিক ঘটনা, কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটতে পারে সেই মাপকাঠিতে এ কাহিনী বিচার চলে না। এমনই এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল। কাজকর্মের অবকাশে সে কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি। মাঝরাতে স্বপ্নের মধ্য দিয়ে দেখি মাঝে মাঝে তারই ছায়া। ঘুম ভেঙে বিছানার উপর বসে বাকি রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয়। আজ থেকে প্রায় 36 বছর আগের কথা। আমি তখন লোচনপুর হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলো মোটামুটি ভালোই ছিলাম, অঙ্কে বিশেষ ভালো। অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারলাম না। মোগল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা রোধ করা পেন্টিং না ডালহৌসি কার অক্ষয় কীর্তি, সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না। ফলে ইতিহাসের পরীক্ষার দিন আমার রীতিমতো সঙ্গীন হয়ে দাঁড়াতো। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠেকাতাম। রাস্তার দুপাশে বড় সাইজের পাথরের নুড়িও বাদ দিতাম না। আমার সঙ্গে পড়তো পশুপতি সামন্ত। ইহা জাদ্রেল চেহারা, অমাবস্যাকেও হার মানাতো গায়ের রং। ছেলেবেলায় মা বাবা দুজনেই মারা গিয়েছিল। থাকতো এক দুঃসম্পর্কের পিসির কাছে। সেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয়ে জুত করতে পারত না, কিন্তু ইতিহাসে একেবারে নামকরা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণবাবু পর্যন্ত তার উত্তর লেখার তারিফ না করে পারতেন না। আমরা যখন এক পানিপথের যুদ্ধে আত্মরা হবার উপক্রম হয়েছি, তখন পশুপতি সামন্ত প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে যেত। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা কাহিল। সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে হিমশিম খেয়ে যেত। একটা বানর চর্বি মাখানো বাঁশে ঘন্টায় 6 ফিট উঠছে আর নামছে 1 ফিট। 22 ফিট বাঁশের আগায় উঠতে তার কত দেরি হবে? এমন একটা নিরীহ প্রশ্নে পশুপতির মুখটা এমন করে বসে থাকতো, মনে হতো তার অবস্থা ওই বানরটার চেয়েও মারাত্মক। গরমের ছুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে যেত। গোটা দুয়েক খাতা শেষ, কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারত না। বেচারি নিজেই বলতো, আমার দ্বারা হবে না ভাই, অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটর রাখা এত রেওয়াজ ছিল না। তবু আমরা পশুপতিকে বলেছিলাম, একটা ভালো অঙ্কের মাস্টার বাড়িতে রেখে দে। পশুপতি কোনো উত্তর দেয়নি। ছলছল চোখে আমাদের দিকে চেয়েছিল। তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি। পিসি কোনো রকমে বাড়িতে ঠাঁই দিয়েছে। দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে দিয়ে রাজ্যে কাজ করিয়ে নেয়। ছুটির দিন আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাঁধছে। এর ওপর প্রাইভেট টিউটর বাড়তি খরচের কথা বললে পিসি তাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসা করতাম, কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই,
কুল পাই না, সেই ইতিহাসেই পশুপতি অবলীলাক্রমে প্রথম হয়, রেকর্ড নম্বর পায়। ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে মুখে খোঁচার সামিল, সেই সব সন তারিখগুলো পশুপতি এমনভাবে আউড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার। আর একটা কারণও ছিল, আমি আশা করছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে, আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে যাতে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি। কিন্তু পশুপতি এ বিষয়ে কোনোদিন একটি কথাও বলেনি, অনুরোধ তো দূরের কথা। আমরা ক্লাসে সবসময় 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাস করলাম 40 জন, পশুপতিও একজন। অঙ্কে সে পাস করেনি, কিন্তু হেডমাস্টারের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল। প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে অঙ্ক কষবে। আমার অবস্থা ঠিক বিপরীত। ইতিহাসে ফেল করলাম না বটে, তবে কোনো রকমে কান ঘেঁষে বেরিয়ে গেলাম। একেবারে টলমলে অবস্থা। আমিও ঠিক করলাম ছুটির বেশি সময়টুকু ইতিহাসেই নিয়োজিত করব। প্রবেশিকা পরীক্ষা হতো শহরে, বিবিগঞ্জে, আমাদের গ্রাম থেকে 4 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল ছিল সেই শহরে। আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম। ক্লাসে অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখিনি, তখন খোঁজ রাখার মতন মনের অবস্থাও নয়। পরীক্ষার হলে সকলের সঙ্গে দেখা হলো। ইংরেজি বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষ হলো। পশুপতির সিট পড়েছে ঠিক আমার সিটের পিছনে। তৃতীয় দিনে অঙ্ক। হলে ঢুকবার মুখেই পশুপতির সঙ্গে দেখা হয়ে গেল, একেবারে সামনাসামনি। কপালে আদুলি সাইজের টিপ, পকেট ভোজাই ফুল আর বেলপাতা। একরকম তন্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও পশুপতি মুখে নির্ভীক ভাব ফোটাতে পারেনি। দুটো চোখে আসন্ন বিষাদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো। 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটি শুরু করেছি, হঠাৎ চেয়ারটা নড়ে উঠল। পিছনে পশুপতি। ভাবলাম পা সরাতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে। আবার পরীক্ষা খাতায় মনোনিবেশ করলাম। আবার নড়ে উঠল চেয়ার। আর চোখে পিছনে ফিরতেই কানে ফিসফিস শব্দ এলো, অঙ্কগুলো দেখা না, আমি একটাও পাচ্ছি না। গোটা দিনে গার্ড অবশ্য এধারে ওধারে ছিলেন, তারা খুব কড়া এমন মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পায়চারি করছেন, খাতার দিকে নয়, তাদের নজর বইয়ের পাতায়। আর একজন একেবারে কোণের দিকে দাঁড়িয়ে আছেন। আমি যদি একপাশে একটু সরে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো অসুবিধা হবে না। সব টুকবার দরকার নেই, গোটা 4-5 অঙ্ক টুকে নিলেই যথেষ্ট, 5 নম্বর হয়ে যাবে। কিন্তু আমি নিজের শরীরটা দিয়ে খাতাটা ভালো করে ঢেকে বসলাম, যাতে কোনো দিকে কোনো ফাঁক না থাকে, পশুপতি আমার কষা একটা অঙ্কও দেখতে না পায়। মনকে বোঝালাম, দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়। এভাবে পশুপতিকে সাহায্য করা অন্যায়, ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য এসব নীতিকথা অন্তরালে আমার মনের হিংসাটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পিছনে, কাজেই ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাবো এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে হয়তো কোনো রকম আমি পাস করে যেতে পারি। কিন্তু পশুপতির খেদোক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্কও সে এ পর্যন্ত ঠিক করতে পারেনি। আরও কয়েকবার চেয়ারটা নড়ে উঠল। পশুপতির করুণ অনুনয়ের সুর কানে এলো। আমি অনড়, অটল। দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে এলো। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম।
দরকার হলে অনেক রাত অবধি পড়ব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। কিন্তু যতই পড়তে গেলাম মনে হলো বিশেষ সুবিধা করতে পারছি না। মোগল সম্রাটদের সূচালো দাড়িগুলো যেন সর্বাঙ্গে ফুটতে লাগলো। আগে বাবর না আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন। ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একে ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার ওপর আসন্ন বিপদের উত্তেজনা, সব মিলে যেটুকু এত কষ্ট করে এতদিন ধরে কণ্ঠস্থ করেছিলাম সব বেমালুম ওলটপালট করে দিল। সর্বনাশ! একেবারে মাথায় হাত দিয়ে বসলাম। হঠাৎ খুট করে শব্দ, দরজার দিকে চেয়েই চমকে উঠলাম। চৌকাঠের ওপর পশুপতি, সেই রকম কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল বেলপাতা। এ কি রে তুই? চলে এলাম, একটা গোপনীয় খবর আছে। গোপনীয় খবর? প্রশ্ন করতে গিয়ে মনে পড়ে গেল রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে উকিলবাবুদের গেট বন্ধ হয়ে যায়, বাইরে থেকে লোক ঢোকার কোনো উপায় নেই। তুই ঢুকলি কি করে? গেটের কাছে চাকর দাঁড়িয়েছিল একটা, তোকে বললাম না, তাকে তোর কথা বলতেই গেট খুলে দিল। কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের ওপর বসলো। আমার তো এ শহরে চেনা জানা কেউ নেই, আমি এখানে এক চায়ের দোকানের পিছনে চারপাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগে সেখানে দুজন শিক্ষক এসেছিলেন, তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসে প্রশ্নপত্র করেছেন। চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করছিলেন। আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে শুনেছি। বলিস কি? আমি উত্তেজনার আনন্দে টান হয়ে বসলাম। আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই মনে পড়লো। তাছাড়া তোকে বাড়িতে ঢুকতে দেখেছি, তোর আস্তানা চিনি, তাই ছুটে আগে তোর কাছেই চলে এলাম। পশুপতি এত কথা আমার কানে এলো না। আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি। হাতে সময় কম, প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। লেখ। অশোকের রাজ্য শাসন প্রণালী, আকবর ও ঔরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজির সাম্রাজ্য বিস্তারের কাহিনী, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। এই কটাই আমি শুনতে পেয়েছি, পশুপতি বলল। যথেষ্ট যথেষ্ট। উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম। এই কটা ঠিকমতো লিখতে পারলেই হয়ে যাবে। পাস করার ভাবনা গেল, হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্য আমার মায়া হলো। বেচারিকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো। ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে আগে তো আমার কাছেই এসেছে। জিজ্ঞাসা করলাম, অঙ্ক কেমন হলো? স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ণ একটা ছায়া নামলো, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একরকম, যা হয়ে গেছে তার কথা আর ভাবছি না। পিছন দিকে দেখলে নিজের বড় ক্ষতি হয়। আমি চলি, তুই পড়। পশুপতি বেরিয়ে গেল। আমি সারা রাতে পড়লাম, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে দেরি হয়ে গেল। কোনো রকমের স্নান সেরে দুটি মুখে দিয়ে ছুটতে ছুটতে হলে গিয়ে পৌঁছালাম। তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট 2। বেশ খুশি হয়ে প্রশ্নপত্রটা টেনে নিলাম। তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিছু দেখতে পেলাম না। পুঞ্জীভূত ধোঁয়া, কখনো গাঢ়, কখনো একটু তরল। সারা প্রশ্নপত্রে অশোকের নামগন্ধ নেই। বাবর বা আকবরের বদলে শাহজাহানের সৌন্দর্যপ্রিয়তার প্রশ্ন রয়েছে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। শিবাজির জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর পতনের কারণ। চিরস্থায়ী বন্দোবস্ত নয়, রেগুলেটিং অ্যাক্ট। মোট কথা, পশুপতির বলা একটি প্রশ্নও আসেনি। কিছুক্ষণ পর
গোটা প্রশ্নপত্রটাই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম দু চোখ জলে ভরে এসেছে। এমন করেই বুঝি পশুপতি আমার ওপর প্রতিশোধ নিল। কিন্তু বিস্মিত হবার আমার আরও একটু বাকি ছিল। ঘন্টা বাজতে কোনো রকমের খাতাটা জমা দিয়ে বাইরে চলে এলাম। একটু দাঁড়ালাম, যদি পশুপতির সঙ্গে একটু দেখা হয়। পশুপতিকে দেখতে পেলাম না। রাজীব এসে থমকে দাঁড়ালো। আমাদের মাস্টারমশাইয়ের ছেলে। ব্যাপারটা শুনেছ? কী ব্যাপার? পশুপতি কাল পরীক্ষা হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে। সমস্ত শরীরটা কেঁপে উঠল। জড়ানো কণ্ঠে বললাম, কে বলল? বাবাকে খবর পাঠানো হয়েছিল। বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছেন। বাবার কাছেই শুনলাম কোমর থেকে একেবারে দুখণ্ড হয়ে গিয়েছে। কটার সময় হয়েছে এটা? আনন্দপুর এক্সপ্রেস এখান থেকে 6:30 যায়, সেই সময়। কিন্তু ও যে, কথাটা বলতে গিয়েই থেমে গেলাম। যে পশুপতি 6:30টায় শেষ হয়ে গিয়েছে, সে 9:30টায় বহাল তবিয়তে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসে একগাদা প্রশ্ন বলে এসেছে। এমন আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না, বরং আমাকেই পাগল সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে চলে এলাম। শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম। সারাক্ষণ উত্তেজিত ব্যবস্থা, কাজেই পিছনের সিটে পশুপতি এসেছে কিনা সেটা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না, মৃত্যুর পরেও কি পরলোকগত আত্মার বিদ্বেষ, প্রতিহিংসা প্রকৃতি থাকে? তা যদি নাই থাকবে, তবে পশুপতির অভাবে প্রতিশোধ নিতে কেন আমার কাছে এসে দাঁড়াবে?